আমার বিয়ের আগে কোনো আগ্রহ ছিল না। যেহেতু আমরা বিয়ে করব, 7 দিন তো অনেক কিছু না। 7 দিনে তো উনিও মরে যাবে না, আমিও মরে যাব না। আমরা যেহেতু একসাথেই থাকবো, বিয়েই করব, তো বিষয়টা সুন্দরভাবে হালাল পন্থায় যাক। আমরা বিয়ে করছি, আমরা তো হারাম ভাবে থাকতে হলে তো অনেকেই থাকতে পারতাম। ওনার সাথে আমার বিয়ে হবে 7 দিন পর ওনার কথা মতো, তাহলে কেন এই কাজটা আগে করতে হবে? কেন করলো? আমাকে না জানিয়ে কেন করলো? আমি তো প্রস্তুত ছিলাম না, আর প্রস্তুত থাকলে আমি এটা রাজি হতাম না। বিয়ের আগে কেন, যেখানে আমরা 7 দিন পরে বিয়ে করব? কেন এটা? দর্শক, আমি মনে করি প্রত্যেকটা মেয়েই সম্পর্ক করার আগে আগে সেই ছেলেটার বিষয়ে ভালোভাবে জানা দরকার। সব কিছু জানার পরে সেই ছেলেটার সাথে সম্পর্ক করা দরকার। জানতে হবে যে এই ছেলেটা আমার সাথে সম্পর্ক করেছে শুধু কি তার সাথে সময় কাটানোর জন্য, নাকি সে আমাকে এক সময় বিয়ে করবে। এই বিষয়টা যারা না জানে তারা এরকম প্রতারিত হয়। দর্শক, প্রথমে এই বোনটির অল্প একটু কথা আপনাদের মাঝে আমি শুনিয়েছি, সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। আপনারা সম্পূর্ণ বক্তব্যটা শুনলে অবাক হয়ে যাবেন যে এই বোনটির সাথে কি আচরণ করেছিল তার প্রেমিক, কিভাবে তাকে লোভ দেখিয়ে কিভাবে মানে তাকে কনভিন্স করে তার সাথে সম্পর্ক করে। তাদের একটা সম্পর্ক সৃষ্টি হওয়ার পর তাকে বিভিন্নভাবে আপনার বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে ব্যাট শেয়ার করে। কিভাবে ব্যাট শেয়ারটা হয়েছে দর্শক, আমি সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। রিকোয়েস্ট করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। চলেন আগে এই বোনটির সম্পূর্ণ বক্তব্যটা আমরা শুনে আসি, তার সাথে তার প্রেমিক কি ছলনা করেছে। আমার বিয়ের আগে কোনো আগ্রহ ছিল না। যেহেতু আমরা বিয়ে করব, 7 দিন তো অনেক কিছু না। 7 দিনে তো উনিও মরে যাবে না, আমিও মরে যাব না। আমরা যেহেতু একসাথেই থাকবো, বিয়েই করব, তো বিষয়টা সুন্দরভাবে হালাল পন্থায় যাক। আমরা বিয়ে করছি, আমরা তো হারাম ভাবে থাকতে হলে তো অনেকেই থাকতে পারতাম। ওনার সাথে আমার বিয়ে হবে 7 দিন পর ওনার কথা মতো, তাহলে কেন এই কাজটা আগে করতে হবে? কেন করলো? আমাকে না জানিয়ে কেন করলো? আমি তো প্রস্তুত ছিলাম না, আর প্রস্তুত থাকলে আমি এটা রাজি হতাম না। বিয়ের আগে কেন, যেখানে আমরা 7 দিন পরে বিয়ে করব? কেন এটা? আচ্ছা, একটা বাসা নাও, বাসাটা নিয়ে গোছাও, আমরা 7 দিনের মধ্যে বাসায় উঠবো। আমি ওনার কথা বিশ্বাস করে সমস্ত কিছু গোছাচ্ছিলাম, আমার টাকা পয়সা দিয়ে গোছাচ্ছিলাম। হাড়ি পাতিল থেকে শুরু করে সবকিছু, রুম টুম পরিষ্কারের একটা ব্যাপার থাকে, আমি গোছাচ্ছিলাম। কিন্তু ওনাকে আমি অ্যাড্রেসটা দিয়েছিলাম যে আমি এখানে বাসা নিয়েছি। আমি তো জানতাম না জুনিবাবু হুট করে আসবে। আর যেদিন আমার বাসায় গিয়েছে আমাকে বলেও যায়নি যে আমি তোমার বাসায় আসছি, আমাকে এটাও বলেনি। ওনার সাথে আমার কথা হয়েছে 2-3 ঘন্টা আগে, বললো যে মানিকগঞ্জ যাচ্ছি আমি। ঠিক আছে, মানিকগঞ্জ যান আপনি ওনার বাসায়। কিন্তু যখন নক করলো দরজা, আমি খুলেই দেখি উনি। তখন অবাক হয়ে গিয়েছি আমি। কিন্তু ঢুকে আমাকে আর সময় দেয়নি, আমার হাত থেকে ফোনটা নিয়ে গিয়েছে আর দরজাটা লাগিয়ে দিয়েছে। কিন্তু আপনার তো সেই ভালোবাসার মুহূর্তগুলো তার কাছেই ছিল, তখন তো তার সাথে কোনো সমস্যা ছিল না। না, তখন কোনো সমস্যা কিন্তু ছিল না। আপনার কেন মনে হলো যে তাকে এই মামলাটা দিতে হবে? আপনাদের দুজনের মানে তাহলে উনি কেন করবে এটা? করার পর মনে হয়েছে যে আসলে তিনি আমাকে বিয়ে করবে না, এটা কি মনে হয়েছে? না, উনি যখন এটা করলো তারপরে 2 দিন পরে, আমি আপনাদের আগেও বলেছিলাম, যেদিন আমাকে ধর্ষণটা করে ঠিক 2 দিন পরে উনি আমাকে আবারও কল করে। যেদিন ধর্ষণ গুলো, তাই পরের দিন আমি মামলা দায়ের করে দিই এবং মেডিকেল যে প্রসিডিউর গুলো থাকে, প্রসিডিউর গুলো শেষ করে আমি আমার বাসায় আসি। বাসায় আসার পর উনি কিভাবে খবর পায় নাকি না পায় আন্দাজে কল করে আমি জানি না, আমাকে কল করে বলছে আমি আবার আসছি। আমি বলছি না, আর হবে না। আমি এরপর পুলিশ আমাকে বলতে নিষেধ করেছে, আপনি যে মামলা করেছেন এটা ওনাকে বলবেন না, এই জন্য আমি বলিনি। কিন্তু উনি আমাকে ওই মুহূর্তে বলে যে আগের রাতের কাহিনীটা উনি নাকি ভিডিও করে রেখেছে এবং আমাকে একটা ব্ল্যাকমেল করে যে উনি এটা নেটে ছেড়ে দেবে। এখনো তাই করছে, মানে এখনো আমাকে এভাবে মেসেঞ্জারে হুমকি দিচ্ছে। তখন ওই কাজটাই করেছে যে তুমি যদি এখন রাজি না হও আবার এটা নেটে ছেড়ে দেবো, ওই সময়ের ভিডিওটা। এবার আমি পুলিশকে কল করি, পুলিশ আমাকে বলে যে আপনি চুপ থাকেন, কিছু করতে হবে না, বাকিটা আমরা করছি। কিন্তু দেখলাম যে পুলিশ আসতে আসতে উনি আবারও চলে আসবে আমার বাসায়, আমার এটা মনে হলো। এরপর আমি 999 কল করি, 999 কল করে ওনাকে আমি নিজেই অ্যারেস্ট করে দিয়েছিলাম। আপনি কি বাসায় একাই ছিলেন সেদিন? সেদিন একাই ছিলাম। আমি গিয়েছিলাম আমার বাসা থেকে, ওই যে বাসাটা ভাড়া নিয়েছিলাম মাত্র 5 মিনিটের দূরত্ব, মানে রিক্সায় আমি গিয়েছিলাম সেদিন বাসাটা জাস্ট ক্লিন করতে। কারণ আমি 7টায় গিয়েছি, আবার চলে আসবো আমার বাসায় 9টায় আমি। কিন্তু ওই দিন উনি ঢুকে পড়েছে, আমি আর আসতে পারিনি। যখন আমার সাথে এটা হলো, মানসিকভাবে আমি খুব ভেঙে পড়েছিলাম।
আমি খুব ভয়ও পেয়েছিলাম। পরের দিন আমি কাউকে কিচ্ছু জানাই না, আমার মাকেও না, আমার মার কলটাও আমি ধরি না। মা খুব টেনশনে ছিল। পরের দিন আমি থানায় চলে গিয়েছিলাম, ওখানে পুলিশকে গিয়ে আমি বিস্তারিত ঘটনাটা খুলে বলি এবং ওনারাই হচ্ছে আমাকে মামলাটা দায়ের করে দেয়। 5 ফিট 10 ইঞ্চি লম্বা এবং সুঠাম দেহের অধিকারী, ওনার এক হাতের সাথে আমি পারবো না এবং পারেননি কখনো। উনি আমাকে যে পর্যন্ত যতগুলো মারধর করেছে, যতবার ধরেছে, আমি কখনো ওনার সাথে পারিনি। আমাকে একটা কথাই বলেছে, তুই কি জীবন চাস নাকি চিৎকার দিতে চাস? আমি আর চিৎকার করতে পারিনি, কারণ এভাবে উনি গলায় ধরেছে, আমি একদম মরে যাব প্রায় প্রায় অবস্থা। আমাকে ওই রাতে অনেক মেরেছে, আমার এইগুলো একদম মানে দাগ হয়ে গিয়েছিল এইগুলো। দর্শক, এই যে বোনটির কথাগুলা শুনছেন, তার সাথে কিভাবে সে প্রতারিত প্রেমিক কিভাবে তার সাথে প্রতারণা করেছে, তাকে কিভাবে কনভিন্স করেছে, তার সাথে কিভাবে ব্যাড শেয়ার করেছে। এখন এই ঘটনা দর্শক আপনারা কে কিভাবে নিচ্ছেন? এখানে কি শুধু সেই ছেলেটিরই দোষ ছিল নাকি এই মেয়েটারও সেখানে দোষ ছিল? সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটা সবাই শেয়ার করে সচেতন করার সুযোগ করে দিন। এরকম ঘটনা যদি আপনার আশেপাশে ঘটে অবশ্যই আইনের আশ্রয় নেবেন এবং যে প্রতারণা করবে তাকে অবশ্যই আইনের হাতে ধরিয়ে দিবেন। দর্শক, ভিডিওর থেকে বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।